আমরা যেভাবে এপ্রিলের 2 তারিখের পরে এগিয়েছি, সেখানে প্রথম দিকে দেখা গেছিল যে বেশ তৎপর, মানে 3 তারিখ 4 তারিখের দিকেই প্রধান উপদেষ্টা থেকে একটা চিঠি দেওয়া হলো ট্রাম্পকে। তারপর বাণিজ্য উপদেষ্টা থেকে চিঠি গেল ইউএসটিআরের কাছে। তারা খুব তৎপর ছিলেন, কিন্তু পরের দিকে মনে হয় একটু ঢিলেমি চলে এসেছিল এবং শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আমলা এবং 2জন উপদেষ্টা, তারাই মোটামুটি ব্যাপারটাকে হ্যান্ডেল করছিলেন। এবং সেখানে যারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করেন এবং বাজারের নাটবল্টুগুলো বুঝেন, যারা অনেক দিন ধরেই বাণিজ্য নিয়ে গবেষণা করে আসছেন, শুল্ক নীতি নিয়ে গবেষণা করে আসছেন, তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। আর আমার মনে হয় একটা ধারণা জন্মেছিল সরকারের মধ্যে যে 90 দিনের এই ডেডলাইনটা এটা শিথিল করা হতে পারে। আবার কিছু সরল বিশ্বাসও হয়তো ছিল যে এলডিসি হিসাবে আমরা বিশেষ সুবিধা আশা করতে পারি। আমরা যদিও এলডিসি গ্র্যাজুয়েশনের দ্বার প্রান্তে আছি, বা আমেরিকা কখনো এলডিসির ভিত্তিতে সুবিধা দেয়নি, অন্তত আমাদেরকে দেয়নি। একটাই ছিল নন গার্মেন্ট, এটা ওবামা তুলে নিয়েছে 2013 সালে রানা প্লাজার ঘটনার পরে। তারপরেও এই আশাটা ছিল, মানে একটু মনে হচ্ছিল যে খুব বেশি কিছু বিপদ আসবে না। তো তারপরে তো এখন চিঠি চলে আসার পরে এখন নড়ে চড়ে বসছে সরকার, এবং আমার মনে হয় কিছুটা তারা তাদের যে কৌশলটা সেটাও কারেকশনের পথে আছে। কারণ আমার মনে হয় না প্রস্তুতিটা কম্প্রিহেন্সিভ ছিল। কারণ এপ্রিলের 2 তারিখে যখন ঘোষণাটা আসলো, সেই সাথে ইউএসটিআরের একটা রিপোর্টও বের করা হয়েছিল, যেখানে বাংলাদেশের উপরে একটা চ্যাপ্টারও আছে। সেই চ্যাপ্টারে কি কি অসুবিধা তাদের দৃষ্টিতে মার্কিন বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ফেস করতে হয়, সেগুলো এই ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, পাবলিক প্রকিউরমেন্ট, সাবসিডিজ, আপনার ইন্টারনেটের আইসিটি, ব্যবসায়ের সমস্যাগুলো, আইসিটি পলিসি, শ্রম, লেবার রাইট, লেবার লর কথা। তারপর তাদের যে আমেরিকা যে একটা 11 পয়েন্ট অ্যাকশন প্ল্যান দিয়েছিল শ্রমের পরিস্থিতি উন্নতির জন্য, সেফটি এবং রাইটস, তাদের মজুরি ইত্যাদি, ওগুলো বিষয়ে উল্লেখ আছে প্রত্যেকটা। তারা কীভাবে সমস্যাগুলিকে দেখছেন। আমাদের প্রস্তুতিটা ঠিক তোমরা এই বলেছ, আমাদের অবস্থা এই ধরনের সংস্কার করা সম্ভব এই সময়ের মধ্যে। একটা তো পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তো ওখানে তৈরি করা যেত তাদের কথার ভিত্তিতে। তোমরা এপ্রিলের 2 তারিখে এই কথার ভিত্তিতে আমাদের উপরে 37% শুল্ক বসিয়েছ। তো তোমাদের কথা 1, 2, 3, 4 করে আমাদের অবস্থানটা পরিষ্কার করা হলো, সংস্কার কী করা হবে সেটাও জানানো যেত। ওইভাবে আমরা মনে হয় খণ্ড খণ্ড কিছু প্রস্তাব দিয়েছি, যেমন 100টা আইটেমে আমরা শূন্য শুল্ক নিয়ে আসবো, গম কিনবো বেশি, তুলা কিনবো বেশি, এলএনজি কিনবো, জাহাজ কিনবো বা অস্ত্র কিনবো, এই ধরনের কিছু খণ্ড খণ্ড প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা তাদের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি। সেটা তো এই 35% শুল্কের মাধ্যমেই পরিষ্কার। আবার কিছু নতুন জটিলতার কথা শোনা যাচ্ছে, যে এটা শুধু ট্যারিফের বিষয় না, এখানে ভূরাজনৈতিক বিষয়ও ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং বিশেষ করে চায়নাকে টার্গেট করে
মানে অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার মতো। এই যে ট্রান্সশিপমেন্টের যেই সংজ্ঞা, যে মেড ইন বাংলাদেশ, আমরা তো শুল্ক আরোপ করি ওই দেশে উৎপাদিত পণ্যের উপরে। তো তোমাকে আমি যে আপনাকে শুল্ক সুবিধা দেব, এটা আপনার ওখানে উৎপাদিত হয়েছে, এটার মানেটা কি? এমন ধরেন আপনি একটা পণ্য 100 টাকা ভ্যালু, সেটার মধ্যে যদি আপনি 95 টাকা বাইরে থেকে আমদানিকৃত উপাদান ব্যবহার করে থাকেন, যে 100-র মধ্যে 95 হলো ইম্পোর্টেড ইনপুটস, তাহলে মেড ইন বাংলাদেশ তো 5 টাকা। তো সেই জন্য ওখানে ওই রুলস অফ অরিজিনের একটা বিষয় চলে আসে, যে এই মেড ইনের ডেফিনিশনটা কী হবে। তো ওইটাকে ব্যবহার করে যেটা আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি, যে 40% ভ্যালু এডিশনের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলা হচ্ছে, যেটা নিটওয়্যার এবং ডেনিমের ক্ষেত্রে খুব একটা সমস্যা না, কারণ আমাদের ওটা খুব ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, যে উপাদানগুলো তারা ব্যবহার করে ওরা দেশেই উৎপাদন হয়, কাজে সব কিছুই ওখানে বেশিরভাগই মেড ইন বাংলাদেশ। কিন্তু ওভেন গার্মেন্টের ক্ষেত্রে, যেখানে আপনি ফ্যাব্রিক আনছেন, বোতাম আনছেন বা জিপার আনছেন বাইরে থেকে, যন্ত্রপাতি আনছেন বাইরে থেকে, সেখানে আবার এই 40% ভ্যালু এডিশন একটু কঠিন। আর আমেরিকার বাজারে তো ওভেনটাই বেশি গুরুত্বপূর্ণ। তো ওই শর্তগুলি মানা, আবার ওইটা মানলে আপনি চায়নার সাথে বিপদে পড়বেন। চায়নাও তো একটা থ্রেড দিয়ে রেখেছে, যে আমাকে যদি তোমাদের বিভিন্ন দেশকে বলেছে যে তোমরা আমেরিকার সাথে যেই চুক্তি করছো, এটার কারণে আমরা যদি বাদ পড়ে যাই, তাহলে আমরাও কিন্তু পাল্টা ব্যবস্থা চিন্তা করব। কাজে এই যে ব্যালেন্স করে চলা, এখানে একটা তো হলো এই অরিজিন নিয়ে, ভ্যালু এডিশন নিয়ে একটা এখনও আমার মনে হয় একটা ঐক্যমতে আসা সম্ভব হয়নি। আরও কিছু শোনা গেছে যে লেবার ল নিয়েও এখনও আলোচনা দর কষাকষি চলছে, আর তথ্য প্রযুক্তি নিয়েও। এই যে বলছে না যে 80% আমরা এগ্রি করেছি, 20% এখনও মীমাংসা হয় নাই। এই 20%-এর মধ্যে এই পর্যন্ত আমি যেটা পত্রপত্রিকার মধ্যে বুঝতে পেরেছি, তো একটা হলো অরিজিনের ডেফিনেশন, যে ভ্যালু এডিশন কত, 40 প্রস্তাব আছে, তথ্য প্রযুক্তি আর শ্রম আইন। এর বাইরেও হয়তো কিছু থাকতে পারে, কারণ গতকালকে যে আলোচনা অনুষ্ঠানটা হয়েছে, সেখানে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে অনেক কিছুই আছে যেগুলো আমরা বলতে পারবো না, কারণ আমরা একটা চুক্তি সই করেছি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কাজে এগুলি সেন্সিটিভ বিষয়, এখানে আরও কিছু থাকতে পারে, কিন্তু এই তিনটা মোটামুটি জানা গেছে।